আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। 22তম পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবারের মতোই মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। মজিদ হাওলাদারের আকাশ ছোঁয়া দুহাত জনতার কোলাহলকে থামিয়ে দিল মুহূর্তেই। তার কণ্ঠস্বরে দৃঢ়তা। আমার পারিবারিক সমস্যা আমিই সমাধান করব, এই নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। রেদওয়ান, পদ্মজাকে নিয়ে বাড়িতে যাও। রেদওয়ান যেই পদ্মজার দিকে হাত বাড়ালো, অমনি লিখনের বুক থেকে বেরিয়ে এলো প্রতিবাদের ঝড়। না, পদ্মজা কোথাও যাবে না। লেখকের মনে তখন দোলা দিচ্ছিল নানা চিন্তা। হাওলাদার পরিবারের প্রতারণার জাল তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। নিজেদের কুকর্ম ডাকতে এমন বিশাল মিথ্যার আশ্রয় নিয়েছে, এ তো তার কল্পনার অতীত। মজিদ হাওলাদারের অভিনয়ের দক্ষতা দেখে সে বিস্ময়ে হতবাক। এই লোকগুলো পদ্মজাকে নিয়ে গিয়ে কি করবে তা ভেবে তার বুক জমে উঠেছে আতঙ্কের কালো মেঘ। রেদওয়ানের কানে লিখনের কথা যেন প্রবেশই করল না। সে পদ্মজার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে, কণ্ঠে দমকের সুর। বাড়ি চলো। সে পদ্মজার হাত চেপে ধরল। পদ্মজাও আবলা নয়, সেও রেদওয়ানের হাত শক্ত করে ধরে নিল। চাপা স্বরে বলল, 6 বছর আগের সেই কলঙ্কের ছায়া আবার আমার জীবনে টেনে আনার জন্য আপনাদের মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে, আমার বোনদেরকে, কাউকেই ছুঁতে পারবেন না আপনারা। হঠাৎ করে রেদওয়ানের মুখে থুতু ছুঁড়ে মারল পদ্মজা। উপস্থিত মানুষ চমকে উঠল তা দেখে। মুহূর্তে কোলাহল দ্বিগুণ হয়ে গেল। রেদওয়ানের চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে হাত তুলল পদ্মজার আঘাত করার জন্য। পদ্মজার পিছনে দাঁড়িয়ে থাকা পূর্ণা তার আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত রাগ, ক্ষোভ, যন্ত্রণা এক করে রেদওয়ানের গালে বসিয়ে দিল এক প্রচণ্ড চর। এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই। পরক্ষণে বিশৃঙ্খলা আরো ঘন হয়ে নেমে এলো মাঠটাতে। রেদওয়ানের রাগের চোটে শুধু লাল রং দেখতে পাচ্ছে। সেই আগুনে পুড়ে গেল তার বিবেচনাবোধ। সে ঝাঁপিয়ে পড়ল পূর্ণার উপর, দুহাতে চেপে ধরল তার কণ্ঠনালী। শিরিনের বুকে জমে উঠল আতঙ্কের হিম। সে প্রায় আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, আল্লাহ, গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর বয়ে সিটিয়ে সরে গেল সেখান থেকে। শাহানা আর খলিল ছুটে এলো রেদওয়ানকে আটকাতে। রেদওয়ানের অবস্থা তখন তীক্ষ্ণ পশুর মতো। খলিল চাপা গলায় তার কানে কানে বলল, রিদু, পূর্ণাকে স্যার, মানুষ দেখতেছে। রেদওয়ান যেন পাথরের মূর্তি, নড়ল না, চড়ল না। এই মুহূর্তে হাওলাদার বাড়ির কাউকে আঘাত করলে গ্রামবাসীর চোখে সেটা ভালো দেখাবে না। তবুও পরিস্থিতির চাপে পদ্মজা তার সমস্ত শক্তি সঞ্চয় করে রেদওয়ানের পেটে প্রচণ্ড লাথি কষালো। লাথির চোটে চিটকে পড়ল রেদওয়ান, দু হাতে চেপে ধরল পেট। ভাইয়ের অবস্থা দেখে শাহানার মুখ দিয়ে বেরিয়ে এলো আর্তনাদ, ও মা গো! পূর্ণা তৎক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়ে হাঁসফাঁস করছে। হাঁ করে আছে বাতাসের জন্য। মৃদুল তখন গফুর মিয়ার সঙ্গে স্কুলের দিকে আসছিল। দূর থেকে তার চোখে পড়ল মাঠের অস্থির জনতা। সে বলল, আব্বা, আপনি ধীরে ধীরে আসেন, আমি আগে যাইতেছি। এই বলে সে ছুটতে শুরু করলো। স্কুলের মাঠে পৌঁছাতেই মৃদুলের চোখে পড়ল ভয়াবহ দৃশ্য। উঁচু মঞ্চে রেদওয়ান পূর্ণার গলা চেপে ধরছে। টকবক করে পুড়তে লাগলো মৃদুলের রক্ত। সারা শরীরে ছড়িয়ে পড়ল আগুনের শিখা। তড়িগড়ি করে চারপাশে তাকিয়ে খুঁজে পেল একটা মাঝারি আকৃতির বাঁশ। সেটা হাতে নিয়েই সে আবার ছুটতে শুরু করলো। তার গায়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল অনেকেই। কিন্তু মৃদুলের চোখ শুধু রেদওয়ানকে দেখছে। মস্তিষ্কে তখন বিভ্রান্তির ঘূর্ণিপাক। মজিদ দ্রুতগতিতে এসে দাঁড়ালেই পদ্মজা আর রেদওয়ানের মাঝখানে। চিৎকার করে উঠলেন, কি হচ্ছে, থামো সবাই! কিছুই থামল না। মৃদুলের আবির্ভাব পরিস্থিতি আবার নিয়ন্ত্রিত হয়ে পড়ল। সে ক্ষুধার্ত বাঘের মতো লাফিয়ে উঠল মঞ্চের উপর। হাতের বাঁশটা পরিণত হলো মরণাস্ত্রে। রেদওয়ানকে লক্ষ্য করে হানা আঘাতে আহত হলো শাহানা, খলিল সহ আরো 2 জন। মজিদ তড়িঘড়ি মঞ্চ ছেড়ে সরে গেলেন। মৃদুলের রাগ তখনও তুঙ্গে। এলাকার অনেকেই তখন মাথা খারাপ বলে ডাকে। বুদ্ধি নিয়ে কাজ করা তার ধারে নেই। সর্বদা ক্রোধকেই প্রাধান্য দেয়। রাগের বশে সে কখন কি করে ফেলে নিজেও টের পায় না। ছাত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো সবাই। তবে মৃদুলের গর্জন থেমে রইল না। ক্রোধে সে উন্মাদ হয়ে উঠল। রেদওয়ানকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠল, জারজের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তোর আজ আমি মাটির নিচে পুইতা দেবো। আজ
আশপাশে চড়িয়ে থাকে মজিদ হাওলাদারের লোকদের মৃদুলের আটকাতে ছুটে এলো। দূরে দাঁড়িয়ে দু হাতে মুখে ডেকে পুপিয়ে কাঁদছিল ত্রিদা। আনোয়ার হোসেন এসে দাঁড়ালেন তার পাশে, কোমল হাতে স্পর্শ করলেন ত্রিদার মাথা। তার দিকে তাকিয়ে ত্রিদা বলল, লিখনকে কেন চাচ্ছে না ওরা? আনোয়ার সাহেব মঞ্চের দিকে তাকিয়ে রইলেন। জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল? মাটিতে বসে পড়ল ত্রিদা। দম নিতে কষ্ট হচ্ছে তার। 4-5 জন লোক লিখনকে শক্ত করে ধরে রেখেছে। সে চটপট করছে ছোটার জন্য। ত্রিদার কাছে এই দৃশ্য একটা দুঃস্বপ্ন। পদ্মজা পূর্ণাকে বুকে জড়িয়ে ধরল। মেয়েটার নিঃশ্বাস হাঁপড়ের মতো উঠছে নামছে। দাউ দাউ করে জ্বলছে পদ্মজার হৃদয়। বোনের যন্ত্রণা তার অন্তরাত্মাকে দগ্ধ করছে। ওদিকে মৃদুলের ক্রোধের গর্জন আকাশ কাঁপাচ্ছে। রেদওয়ানকে পেলে সে চিবিয়ে খাবে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। মঞ্চের উপর 15-20 জনের উত্তাল জটলা। নিরবচ্ছিন্ন চলছে হাতাহাতি, দস্তাদস্তি। মজিদ চশমা ঠিক করে শান্ত মস্তিষ্কে ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি, নইলে মহাবিপদ ঘটতে পারে। তিনি ডান হাতে রমজানকে ডেকে কানে কানে বললেন কিছু একটা। মাত্র 2 মিনিট পরেই জটলার মধ্য থেকে ভেসে এলো আর্তনাদ। লিখনের দেহে দপাস করে লুটিয়ে পড়ল মঞ্চে। তার পিঠ থেকে রক্তের ধারা বইছে। মৃদুল হতবাক হয়ে গেল লিখনের এই অবস্থা দেখে। রেদওয়ানও চমকে উঠল। তার নিজের মুখও তখন রক্তাক্ত। এতজনের বাধা অতিক্রম করেও মৃদুল তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইঙ্গিতে রেদওয়ানকে কিছু বুঝাচ্ছে। রেদওয়ান তৎক্ষণাৎ পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, চোখ দুটি বদ্ধ। মজিদ একটা পদক্ষেপ সমস্ত পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় প্রাণ হারাবে, নয়তো দীর্ঘদিন হাসপাতালে থাকবে। পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই যথেষ্ট, আর তার মুক্তি নেই। সবাই অলক্ষ্যে দ্রুত ঘাটে নিয়ে অপরাধের সাক্ষ্য মুছে ফেলতে রক্তমাখা চুরিয়ার হাতের রুমাল নদীতে ছুড়ে দিল রমজান। এশার আদানের সুর বেশি এসেছে দূর থেকে। পদ্মজা ধীরে ধীরে চোখ মেলল, নিজেকে আবিষ্কার করলো পরিচিত করে। মাথা তীব্র যন্ত্রণা, এক হাতে চেপে ধরল কপাল। হঠাৎ দুপুরের ঘটনাবলী ঝড়ের বেগে ফিরে এলো স্মৃতিপটে। পূর্ণার মাথায় স্নেহ ভরে হাত বুলাচ্ছিল। তখনই কে যেন পিছন থেকে তার মুখে কিছু চেপে ধরেছিল। তারপর সব অন্ধকার। জট করে উঠে বসলো পদ্মজা। জুতা পরার ধৈর্য রইল না। ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে লতিফার সঙ্গে দেখা। লতিফা জিজ্ঞাসা করলো, কই যাইতেছ? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণায় তো উপরে আছে। উপরে মানে 3 তলায়। পদ্মজার চোখে বিস্ময়। লতিফার মাথা জাকালো। কে নিয়ে এলো এখানে? প্রশ্ন করলেও উত্তরের অপেক্ষা না করে পদ্মজা ছুটল 3 তলার দিকে, রুম্পার সেই ঘরের দিকে যেখানে একটা পালঙ্ক রয়েছে। ঘরে ঢুকেই দেখা হলো মৃদুলের সঙ্গে। সে চেয়ারে বসেছিল। পাশের বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা তীরের মতো ছুটে গিয়ে বসলো পূর্ণার মাথার কাছে। মৃদুল সংকুচিত পড়ে গেল। বলল, পূর্ণা ভালা আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। আপনার পাশে অনেকক্ষণ বৈশা ছিল। পদ্মজা আদর করে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর স্নেহ ভরে চুমু দিল গাল ও কপালে। তার চোখে মুখে ফুটে উঠল অপার মমতা আর স্বস্তির ছায়া। মৃদুলকে প্রশ্ন করল, প্রেমা প্রান্ত কোথায়? বাড়িতে গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? নামটার কথা শুনে চুপ হয়ে গেল মৃদুল। পদ্মজা উৎকাশিত হয়ে প্রশ্ন করল, উনি কোথায়, কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, বীরের মধ্যে কেউ একজন বাইরে ছুরি মারছে। এক হাতে নিজের মুখ চেপে ধরে পদ্মজা তারপর কাঁপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছে বিকালে। এতকাল ধরে এই মানুষটি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে, কঠোর বাহ্যিক আবরণের অন্তরালে লুকিয়ে রেখেছে অকৃত্রিম ভালোবাসার ঝর্ণা। সে এসব জানত, কিন্তু জেনেও কিছু করতে পারেনি। ভালো তো দূরের কথা, বরং অজান্তেই মানুষটার ক্ষতি করে ফেলল। চোখের কোণে জমা হয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পদ্মজার গালে। দ্রুত সে মুছে ফেলল তার অশ্রুবিন্দু। অনুশোচনার অনল জলে উঠল তার অন্তরে। ঘাটে গিয়ে কথা বলাটাও যে কতটা অবিবেচনা প্রসূত ছিল তা এখন বুঝতে পেরেছে। মেয়েদের
হারানোর আশঙ্কায় বিচলিত হয়ে পড়েছিল, আর লিখনও এমন একজন উত্তেজিত হয়ে উঠেছিল। সবই বুঝি ভাগ্যের লিখন, তাই হয়তো এমন ঘটেছে। পদ্মজা মনস্থির করল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যাতে সে আরোগ্য লাভ করে। এই সামান্য অধিকার তো লিখনের প্রাপ্য। পদ্মজা মৃদুস্বরে মৃদুলকে বলল, পূর্ণার একটু খেয়াল রেখো, আমি আসছি। ঠিক আছে ভাবি। ধীর পদক্ষেপে গড় চাড়ল পদ্মজা। মৃদুল নিঃশব্দে দরজার বাইরে তাকিয়ে রইল, মনে অসংখ্য প্রশ্নের ঢেউ। লিখন আর পদ্মজার বিরুদ্ধে তোলা অভিযোগ সে মিথ্যা মৃদুলের চেয়ে আর কে ভালো জানে। সে স্বচক্ষে দেখেছে লিখন শাহের অন্তর্জালা। পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি দহন করার প্রাণপণ চেষ্টা, একটু কথোপকথনের আকাঙ্ক্ষায় তার অস্থির হয়ে ওঠা। তার মনে প্রশ্ন জাগে, এমন নিষ্ঠুর মিথ্যা অপবাদ হাওলাদার পরিবারের লোকেরা কেন রটালো? আর পদ্মজার দেহের এই আঘাতের চিহ্নগুলো কিসের? আমির ভাই কোথায়? মৃদুলের চিন্তার সুতো কাটল লতিফার আগমনে। খাবারের থালা টেবিলে রেখে বলল লতিফা, পূর্ণার খাওয়ান লইয়া আইছি। আপনার আম্মা আপনারে নিচে যাইতে কইছে। মৃদুল একটু ইতস্তত করে জবাব দিল, একটু পরে যাব। পরক্ষণেই জানতে চাইল, আম্মা আব্বা খাইছে? খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। আর রিদু ভাইজানের বাড়িতে নাই? কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখল। ছেলেটা রাগে ছটপট করছে। বলল, আপনার আম্মার মেজাজ ভালা না কেন? কি হইছে? কইতে পারি না। আপনার আব্বার লগে চিল্লাইতে শুনছি। মৃদুল চিন্তিত বলে মনে হলো না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করেন, এতে সে অভ্যস্ত। লতিফা বলল, আমির ভাই কই আছে? লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ডাকাত গেছেন। কোন দিন আইব জানি না। আচ্ছা যাও এখন। লতিফার প্রস্থানের পর মৃদুল ধীর পায়ে এগিয়ে গেল জানালার দিকে। কম্পার্ট খুলে দিতেই রাতের নীরব সৌন্দর্য তার দৃষ্টি আকর্ষণ করল। আকাশে ভেসে বেড়াচ্ছে পূর্ণিমার চাঁদ, চারদিকে চড়িয়ে পড়েছে রূপালী জ্যোৎস্না। এমনই এক মনোরম রাতের অপেক্ষায় ছিল মৃদুল, যখন সে পূর্ণাকে তার অন্তরের গোপন অনুভূতির কথা জানাবে। জানালা খোলার সঙ্গে সঙ্গে চাঁদের কোমল আলো এসে আলিঙ্গন করল পূর্ণাকে। সে আলোকোচ্ছটায় পূর্ণার মুখ অন্যরকম দীপ্তি পেল। তার চোখে মুখে ছড়িয়ে পড়ল অপরূপ লাবণ্য, যা মৃদুলের মুগ্ধ করে দিল। পূর্ণার পাশে বসল মৃদুল। মুখের দিকে আরও গভীরভাবে তাকাতেই তার মনস্পটে ভেসে উঠল সেই বীভৎস দৃশ্য। রেদওয়ান নিষ্ঠুরভাবে পদ্মজার গালে চেপে ধরেছিল। স্মৃতিটা মৃদুলের মনে জাগিয়ে তুলল তীব্র ক্ষোভ ও সুদের স্পৃহা। যতক্ষণ না সে রেদওয়ানের উপযুক্ত শাস্তি দিতে পারবে, ততক্ষণ তার অন্তরে শান্তি আসবে না। অনেকক্ষণ ধরে রেদওয়ানের খোঁজ করেছিল সে, কোথাও পায়নি। হতাশা ও ক্রোধে অস্থির হয়ে সে অস্ফুট স্বরে উচ্চারণ করল, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে একটু নড়েচড়ে পাশ ফিরল। মঞ্চে তার শরীর অস্থির হয়ে পড়লে প্রান্তর বলেছিল পূর্ণাকে বাড়ি নিয়ে যাইতে। বসন্তী একা বাড়িতে, তিনি এসবেই কিছুই জানে না। মজিদ বললেন, পূর্ণাকে আমাদের বাড়িতে নিয়ে গেলে ভালো হবে, পদ্মজাও সেখানে আছে। প্রান্ত মেনে নিল। মৃদুল বুঝতে পারেনি মজিদ নিজেকে ভালো দেখাতেই এই কথা বলেছে। তিনি চাইছিলেন যাতে গফুর মিয়া, মৃদুল ও গ্রামের লোকজন তাকে দোষ না দেয়। মজিদ সবাইকে তার দয়ালু মন দেখিয়েছিল। গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার শাস্তি হবে। তিনি সবার সামনে রেদওয়ানকে চর মেরে আরও বলেছিলেন, পূর্ণা সুস্থ হয়ে রেদওয়ান তার কাছে মাপ চাইবে। মৃদুল স্বপ্নলোক থেকে বাস্তবে ফিরে এলো। পূর্ণার কোমল হাতখানি নিজের হাতে নিয়ে হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করল, সুস্থ হইয়া যাও, আমি তোমার লইয়া যাইতে আইছি। পূর্ণার হাতে মৃদুল স্পর্শে বোলাতে তার মোহময় মুখখানি মনে গেঁথে নিল। তার মনে তীব্র ইচ্ছা জাগলো পূর্ণার কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু সেই অধিকার বা সাহস তার নেই। সে শুধু পূর্ণার হাতখানি দৃঢ়ভাবে ধরে রইল। হঠাৎ পদ্মজা ঘরে প্রবেশ করতেই পূর্ণার হাত ছেড়ে দিল সে। তারপর নিমিষেই সরে গিয়ে দূরে দাঁড়ালো। এক আকস্মিক নড়াচড়ার ভেঙে গেল পূর্ণার ঘুম।
মৃদুল এত জোরে হাত ছেড়েছিল যে ঘুম ভেঙে যাওয়াই স্বাভাবিক। চোখ খুলে পদ্মজাকে দেখে খুশি হলো পূর্ণা। তড়িঘড়ি করে উঠে বসলো। পদ্মজাও এসে বসলো বোনের পাশে। আবেগ ভরে পদ্মজাকে জড়িয়ে ধরে উচ্চারণ করলো, পূর্ণা আফা। পদ্মজা মৃদু হেসে বলল, আমার পাখি। তারপর পূর্ণার গালে হাত রেখে জিজ্ঞাসা করলো, কষ্ট হচ্ছে? ক্ষণিকের জন্য মৃদুলের দিকে দৃষ্টিপাত করলো পূর্ণা। তারপর পদ্মজার দিকে ফিরে জবাব দিল, না আপা। মৃদুল একটু অস্বস্তি নিয়ে বলল, তাইলে আমি যাই ভাবি, এইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে হাঁ বলল। মৃদুল দরজার বাইরে যাওয়ার সময় একবার পূর্ণার দিকে তাকালো। দেখলো পূর্ণার পরিবর্তে পদ্মজাই তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। সে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। আজ এই ছিল আমাদের 22 নম্বর পর্ব। পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নবাগান ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।